নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ছাদ বাগানে আম গাছ। আম গাছ কিন্তু আম কিন্তু আমাদের অতি আবেগ জড়িত ফল, আমাদের দেশের জাতীয় ফল একটি আম। তো এই আম সম্পর্কে কিন্তু অনেকের অনেক রকম ধারণা রয়েছে যে গাছ কীভাবে বসাতে হবে, টবে কীভাবে গাছ বসাতে হবে, মাটি কীভাবে তৈরি করতে হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আম গাছ লাগানোর পরও কিছুদিন পর কিন্তু বিভিন্ন কারণে সেই গাছগুলো মারা যাচ্ছে, না হয় পাতা ঝরে যাচ্ছে, নয়তো ফুল দাঁড়াচ্ছে না, নয়তো গাছ থাকছে কিন্তু ফুল হচ্ছে না, গাছ শুকিয়ে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো এই যে এই গাছের যে নষ্ট হয়ে যাওয়া, এই সমস্ত কিছুর কিন্তু আজকে সম্পূর্ণ সমাধান আজকের ভিডিওতে বলবো। তো আজকের ভিডিওটি দেখলে কিন্তু আপনাদের আম গাছগুলো একটাও মারা যাবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, আজকে থেকে আপনাদের একটি আম গাছও মারা যাবে না। আমি যেভাবে বলছি সেভাবে একবার চেষ্টা করে দেখুন, আশা করছি আপনাদের গাছগুলো একটাও মারা যাবে না। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিও শেষে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিও শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আর বেশি বাড়তি কথা না বলে আমরা সরাসরি ভিডিও টপিকটি নিয়ে আলোচনা করি। তো কিছুদিন আগে আমি দেখেছিলাম যে আমার কাছে কিছু আমের কলমের চারা ছিল। এই আমের কলমগুলো আমি গত বর্ষায় করেছিলাম, অর্থাৎ এই সিজনের গাছ এগুলো। আমি এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়েছিলাম কীভাবে আমের কলম মাত্র 2 সপ্তাহের মধ্যে কিন্তু এই কলমগুলো তৈরি হয়ে গিয়েছিলো, গুটি কলমের চারা অবশ্যই। তো এই চারাগুলো কিন্তু আমি কয়েকদিন আগে তৈরি করেছিলাম, আপনারা সকলেই দেখেছেন ভিডিওটি। তো এই চারাগুলোই কিন্তু আজকে আমি নতুন করে বসিয়ে এবং পরবর্তী স্টেপে কীভাবে বসাতে হবে সেটা নিয়ে কিন্তু ভিডিওটি করছি। আজকে কিন্তু আমি যেটা বললাম যে এই আমার গুটি কলম করা আমের চারাগুলো দিয়েই কিন্তু ভিডিওগুলি করব। এই গাছগুলো যে দেখছেন, আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ছাদ বাগানে আমের চারা বসাবার জন্য বা ছাদ বাগানে টবে আমের গাছ বসাবার জন্য কোন কলমের চারাটি সবথেকে ভালো, যেটা গ্রাফটিং বা জোড় কলম নাকি গুটি কলম, কোন কলমের চারাটা সবথেকে বেস্ট। আমি আপনাদের সাজেস্ট করব, যদিও আমার চারাগুলো কলমের গুটি কলমের, কিন্তু অর্থাৎ এয়ার লেয়ারিংয়ের, এগুলো কিন্তু আমার নিজের হাতেই কলম করা। আপনারা কিন্তু অবশ্যই চারা ব্যবহার করতে চাইলে বা চারা বসাতে চাইলে গ্রাফটিংয়ের চারা ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা নার্সারিতে গেলে দেখতে পাবেন যে কিছু গ্রাফটিংয়ের চারা রয়েছে এবং কিছু গুটি কলমের চারাও রয়েছে। আপনারা চেষ্টা করবেন অন্তত যেন চারাটি যেন একটি গ্রাফটিংয়ের চারা হয়, কারণ গ্রাফটিংয়ের চারা কিন্তু তাদের যে মাদার নিচে যে গ্রাফটিং জোড়া লাগানোর নিচে যে রুট স্টকটি থাকে তার কিন্তু সেটা কিন্তু একটি বীজের মাধ্যমে যে চারাটা তৈরি হয়, অর্থাৎ এর কিন্তু শিকড় বা মূলের শক্তি কিন্তু বেশি থাকে, কিন্তু গুটি কলমের যে শিকড়গুলো তৈরি হয় তাতে কিন্তু শক্তি একটু কম থাকে, তুলনামূলকভাবে কম থাকে। তো ওই গ্রাফটিংয়ের চারার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা, এছাড়া বিভিন্ন রকম সহনশক্তি কিন্তু অনেক বেশি গুটি কলমের চারা থেকে। গুটি কলমের চারা কী হয়, ফলন আপনি ফলন খুব তাড়াতাড়ি পাবেন, কিন্তু গ্রাফটিংয়ের চারায় কিন্তু ফলন একটু দেরি হলেও গাছ কিন্তু অনেক মজবুত হয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন চারাটি অন্তত গ্রাফটিংয়ের হয়। গ্রাফটিংয়ের মাধ্যমে অনেক উন্নত এখন কিন্তু চারা তৈরি হচ্ছে। বেশিরভাগ চারাই কিন্তু গ্রাফটিংয়ের মাধ্যমে তৈরি হয়, গুটি কলমের মাধ্যমে কিন্তু কলম খুব একটা তৈরি হয় না। তবে আম গাছে গুটি কলম খুব সহজেই পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন যেন চারাটি গ্রাফটিংয়ের হয়। যাই হোক, আমার চারাগুলি কিন্তু গুটি কলমের, আপনারা দেখেছেন। এই গুটি কলমের চারাটি আমি প্রথমে প্ল্যান্টিং করব। তো এটি মোটামুটি একটি 6 ইঞ্চি টবে বসানো ছিল গাছগুলো, মোটামুটি 3 থেকে 4 মাস বয়স, 4 মাস হয়নি, মোটামুটি 2.5-3 মাসই বয়স হবে হয়তো। তো এইগুলো কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গ্রোথ নিয়েছে, নতুন শাখা বেরিয়েছে, আবার কয়েকটাতে নতুন ডাল বেরোচ্ছে, গাছ কিন্তু একদম ফুল রিদমে গ্রোথ করছে। তো দেখেছিলাম আমি যে গাছগুলো ইনিশিয়ালি প্রথম অবস্থায় কৃষি বসাতে হবে, একদম নর্মাল সয়েলে বসাতে হয়, কিন্তু এখন আমাদেরকে কীভাবে বসাতে হবে। তো গাছ মোটামুটি স্থায়ী হয়ে গেছে, মাটিতে মোটামুটি ধরে নেওয়ার মতন ক্ষমতা ওর চলে এসছে। কারণ কলম কাটার সময় কিন্তু গাছ একটু দুর্বল থাকে, আপনারা জানেন, একটি বড় গাছ থেকে একটা কলমটাকে আলাদা করা হচ্ছে, সেই সময় কিন্তু একটু অন্যরকমভাবে লাগাতে হয়, আর এখন আমাদেরকে একটু অন্যরকমভাবে লাগাতে হবে। এবার আপনাদের প্রথমে টপ নির্বাচন নিয়ে আলোচনা করি। তো গাছ কিন্তু মরে যাওয়ার পিছনে একটা অনেক বড় কারণ থাকে এই টপ নির্বাচন। টব বা যে পটে গাছটিকে বসাতে হবে সেটা কিন্তু আমাদের সঠিকভাবে নির্বাচন অবশ্যই করতে হবে। আমরা অনেক সময় কী করি,
হঠাৎ করে দুম করে একটি বড় টবে মানে হঠাৎ করে একটি ছোটো চারাকে বসিয়ে দিই, তখন কী হয় গাছটা অনেকটা জায়গা পেয়ে যায় এবং তাতে প্রচুর পরিমাণে জল মানে মাটি অনেকটা জায়গায় পেয়ে গাছ কী করে এমনভাবে দ্রুত বাড়ার চেষ্টা করে, যার ফলে গাছটা কিন্তু হঠাৎ করে ঝিমিয়ে মারা যায়। কী হয়, একটা বাচ্চা শিশুকে যদি অনেক পরিমাণে খাবার দেওয়া হয় তখন ও কী করবে, মানে যে বুঝতে দেবে না সে মানে নিজের ইচ্ছে যেমন খুশি খাবার খাবে বা যেমন খুশি চলার চেষ্টা করবে। তখন কিন্তু মানে এটা আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তখন কিন্তু মানে বিষয়টা হিতে বিপরীত হয়। তো আমাদেরকে করতে হবে কি, যে কোনো কর্মের ছাড়া, শুধু আমের নয়, যে কোনো কর্মের ছাড়া আমাদের কিন্তু মানে স্টেপ বাই স্টেপ কিন্তু এগোতে হবে। প্রথমে আপনার যদি চারাটি 6 ইঞ্চি টবে থাকে তার থেকে 2 থেকে 4 ইঞ্চি বাড়ান, মানে 10 ইঞ্চি বা 8 ইঞ্চি করুন, তারপর আরেকটু বড় করুন, 12 ইঞ্চি 14 ইঞ্চি করুন, তারপর আরেকটু বড় করুন। এইভাবে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে প্রতি সিজনে। মানে মোটামুটি আমরা জানি শীতের আগে আমরা টপ মানে মাটি চেঞ্জ করি বা রিপোর্ট করি, এরপর আবার বর্ষার আগে করি, বর্ষার পরে একবার করি। এইভাবে কিন্তু 2বার 3বারে কিন্তু আমাদেরকে দফায় দফায় কিন্তু আমাদেরকে মোটামুটি টপগুলো চেঞ্জ করতে হবে। এমন নয় যে এই মাসে টবে বসিয়ে দিলাম আবার পরের মাসে আরেকটাই বসালাম। আমাদের কিন্তু টপ কিন্তু ছোটো থেকে বড় আস্তে আস্তে যেতে হবে। হঠাৎ করে কিন্তু বড় টবে বসালে কিন্তু হ্যাঁ গাছ মরে যাওয়ার একটা চান্স থাকে। তো আমার এই গাছটি ছিল একটি 4 ইঞ্চি টবে, 6 ইঞ্চি টবে, এখন আমি এটাকে দেবো 8 ইঞ্চি টবে। 10 ইঞ্চি টবে দেওয়া যেতে পারে, কিন্তু 8 ইঞ্চি টবে আমার জন্য বেস্ট হবে। কারণ মাটিতে গাছ বসানো একরকম, কিন্তু টবে কিন্তু আমাদেরকে বুঝে সুঝে বসাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এই টবগুলো রয়েছে, এগুলো 8 ইঞ্চি টব, আমি কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম। তো আপনারা যখন টবগুলো নিয়ে আসবেন তখন দেখতে পাবেন যে তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে সেগুলো মানে প্রচণ্ড শুকনো থাকে, খটখটে থাকে। তো আমাদেরকে এই অবস্থায় কিন্তু কিছুটা সময় জলে ভিজিয়ে রাখতে হবে। তাতে কিন্তু মানে ইট যেমন জলে ভিজানো হয় তেমন কিন্তু টবগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে। তাতে কী হবে, সে যথেষ্ট পরিমাণ ময়েশ্চার টেনে নেবে, তারপর কিন্তু আমাদের তাদেরকে বসাতে হবে। আমি এক হাতে ভিডিও করছি তাই ভিডিওটি একটু দেখতে আপনাদের অসুবিধা হতে পারে, আবার এক হাতে ভিডিও করছি এক হাতে কাজ করছি, তো ভিডিওটি দেখতে আমাদের অসুবিধা হতে পারে। আমি একটা কথাই বলবো যে আপনাদের কিন্তু ভিডিওটি দেখলে আপনাদের মানে স্বাদের শখের আম গাছটি কিন্তু আরেকটু মারা যাবে না। মানে আমি আপনাদের কথা দিয়েছি যে আম গাছ আপনাদের হাতে আর মারা যাবে না, ফলও আপনারা পাবেনই। তাই ভিডিওটি কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ একটু সমস্যা হচ্ছে ভিডিওটি দেখতে আমি বুঝতে পারছি, কিন্তু তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, এবার আমাদের টব নির্বাচন ব্যাপারটা হয়ে গেল। এবার মাটি, টবের পর আমাদের আসে মাটি। তো মাটিটা হচ্ছে আপনি হচ্ছে 70% যে কোনো ভালো মানে বাগানের বিশুদ্ধ মাটি ব্যবহার করুন, যাতে আগে কখনো চাষ হয়নি, আগে কখনো কোনো গাছ লাগানো হয়নি, এরকম সুন্দর মাটি ব্যবহার করুন। তার সাথে 30% যে কোনো ভালো মানে জৈব সার, 30%, তার থেকে বেশি না। জগা বলে 75% মাটি দিন, 25% সার দিন, ঠিক আছে? তো 25% আমি যে কোনো ভালো মানে যে মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিক্স তৈরি করে রেখেছি। আমি কী কী মিশিয়েছি সেটা বলছি, কারণ একসঙ্গে এতগুলো করতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি চাইছি না ভিডিওটি লম্বা হোক, আপনাদের সময়টা নষ্ট হোক। যাই হোক, আমাদের মাটি লাগবে কিন্তু 70% বা 75% বিশুদ্ধ মাটি, এরপর 30% বা 25% ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা কিচেন কম্পোস্ট, এই ধরনের জৈব সার। এগুলো মিশিয়ে নিন, মিশিয়ে আপনি কয়েকদিন রেখে দিতে পারেন, সঙ্গে সঙ্গে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এর মধ্যে কিন্তু কোনো রাসায়নিক কোনো কিছু নেই, কোনো তেজ জৈব পদার্থ যেমন খোল, নিম খোল, শস্য খোল, এগুলো নেই। আরেকটা কথা, আপনাদের গাছগুলো মারা যায় এই কারণেই, কারণ গাছগুলো কিন্তু আমাদের কিন্তু মানে এই আম জাতীয় গাছ, এই আমের গাছগুলো কিন্তু প্রচুর সেনসিটিভ হয়, এর শিকড়গুলো রুটসগুলো কিন্তু খুব সেনসিটিভ হয়। এর পাতা পুড়ে যাওয়ার মানে মেন কারণটাই হলো মাটিতে প্রচুর পরিমাণে খাবার বেড়ে যাওয়া বা প্রচুর পরিমাণে নাইট্রোজেন বা রাসায়নিক খাবার বেড়ে যাওয়া। গাছ কিন্তু মোটেও এই আম জাতীয় গাছগুলো কিন্তু মোটেও নাইট্রোজেন পছন্দ করেন। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে মাটিতে যখন গাছগুলো লাগানো হয়, সরাসরি মাটিতে যখন বসানো হয়, তখন কেন গাছগুলো তাহলে মানে কী করে টিকে থাকে? বিষয়টা হলো মাটিতে ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের টবে যখন থাকে তখন একটা ছোট্ট জায়গার মধ্যে থাকে। এইখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবার থাকলে কিন্তু প্রচুর সমস্যা। তো আমাদেরকে কী করতে হবে, খাবার দিতে হবে বুঝে, নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে কম, পরবর্তীতে আমরা দেবো, যখন দিতে হবে তখন দিতে হবে। বসানোর সময় ইনিশিয়ালি বসানোর সময় আপনাদের কিন্তু 70% বা 75% নর্মাল মাটি, তার সঙ্গে 30% বা 25% যে কোনো ভালো জৈব সার মেশাতে হবে। এই হচ্ছে কম্পোজিশন, আর কোনো কিছু নয়। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আপনারা কোনো মতে এর মধ্যে কোনো রকম নিম খোল, সর্ষে খোল, বাদাম খোল বা হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত মেশাতে যাবেন না। এই সমস্ত একদম মেশাতে যাবেন না, কারণ এই আম গাছ কিন্তু মোটেও নিম খোল, সর্ষে খোল এগুলো পছন্দ করে না। মানে পছন্দ করলেও সেগুলো পরবর্তীতে
এখন নয়, এখন কিন্তু মোটেও বসানোর সময় কিন্তু এগুলো একদমই ব্যবহার করবেন না। গাছ কিন্তু মারা যায় কিন্তু এই নিমখোল শস্যখোল প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার জন্য বা বেশি থাকার জন্য। হ্যাঁ, হাড় গুঁড়ো আপনি মেশাতে পারেন, হাড় গুঁড়ো ফসফেটের যোগান দেয়, হাড় গুঁড়ো সামান্য পরিমাণ মেশাতে পারেন। আমি কিন্তু সামান্য পরিমাণ হাড় গুঁড়ো মিশিয়েছি এর মধ্যে। তো আপনি চাইলে কিন্তু কোনো হাড় গুঁড়োর দরকার নেই, আপনি সোজাসুজি যেটা বললাম 30% আর 70% মাটি, 30% বা 25% জৈব সার মিশাতে পারেন। এবার অনেকে কী করে, এর সঙ্গে মাটিটাকে আরেকটু হালকা করবার জন্য, যেহেতু ছাদে থাকে তো মাটিটাকে আরেকটু হালকা করার জন্য অনেকে বালি মেশায় সামান্য, অনেকে কোকোপিট মেশায়, অনেকে চিটা বা ধানের তুষ মেশায়। আমি ব্যবহার করি কি, মানে আমি সাজেস্ট করব আপনারা সেদ্ধ ধানের তুষ ব্যবহার করুন বা চিটা ব্যবহার করুন। তাতে কিন্তু মাটিটা হালকা যেমন হবে, জলও ধরে রাখবে না, জল অতিরিক্ত বার করে দেয়। আর যতটা পরিমাণ মানে জল ধরে রাখার দরকার ততটা রেখে দেয়। বালি কী করে, মাটিটাকে একটু ভারী করে। আর আপনার হচ্ছে যে কোকোপিট কিন্তু অতিরিক্ত জল ধরে রাখে। এইগুলো বিভিন্ন রকম সমস্যা থেকে সে থেকে বাঁচার জন্য আপনারা সামান্য পরিমাণ ধানের চিটা মেশাতে পারেন। তো এই মানে 8 ইঞ্চি টবের জন্য কিন্তু মোটামুটি 1 থেকে 2 মুঠ ধানের চিটা যথেষ্ট। এবার এগুলো মিশিয়ে নিলেন, আপনি 1 মাস আগে মিশিয়ে রাখতে পারেন, 2 মাস আগে মিশিয়ে রাখতে পারেন, 1 সপ্তাহ আগে মিশিয়ে রাখতে পারেন এবং সঙ্গে সঙ্গেও বসাতে পারেন। আমার কিন্তু একদম সঙ্গে সঙ্গে বসানো আছে, কারণ এগুলো তো এর মধ্যে কোনো মানে খোল নেই যে পচে তাপ তৈরি হবে বা কোনো অজৈব সার নেই যে আপনার গাছ থেকে ক্ষতি করবে। এইভাবে আপনি মাটি তৈরি করুন, আপনার গাছ 100% ঠিক থাকবে। এইবার আমাদেরকে এই মাটির বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মাটিটা কীভাবে তৈরি করতে হবে। এবার আপনারা গাছটাকে বসাতে হবে। গাছটাকে আপনারা টব থেকে আলাদা করে নিচ্ছি আমি। টবটাকে একটা কাজ করতে হবে, যেদিন গাছ লাগাতে হবে তার আগের দিন আপনারা টবে জল দেবেন না, তাহলে কী হবে, মাটিটা একটু টান থাকবে। মাটিটা একটু টান থাকলে কী হবে, সহজে টব থেকে আলাদা হয়ে যাবে। টব থেকে আলাদা করার জন্য কিন্তু বিভিন্ন রকম বিষয় আছে, উল্টো করে সামান্য ঠুকে বার করতে পারেন বা পাশে কিন্তু হাতের চাপড় দিয়ে কিন্তু টবটা থেকে গাছটাকে আলাদা করতে পারেন। তো আমরা গাছটাকে আলাদা করে নিয়েছি। এবার আপনারা এই শিকড়টাকে মানে নিচের যে রুট বলটা রয়েছে সেটাকে দেখলে আপনি বুঝতে পারবেন কী পরিমাণ শিকড় কিন্তু পুরো মাটিটাকে ছড়িয়ে গেছে। এটা কিন্তু কোনো মাটি নয়, একদম নর্মাল, কোনো কিচ্ছু দেওয়া নেই, শুধুমাত্র নর্মাল মাটি, কিচ্ছু নেই। আপনারা কিন্তু শুধুমাত্র নর্মাল মাটিতেও কিন্তু আম গাছ করতে পারেন, তাতেও কিন্তু গাছ খুব ভালো থাকে। ওরা আম গাছ কিন্তু খুব বিশাল পরিমাণ খাবার চায় না, এরা চায় সুষম পরিমাণ, সামান্যতম যত্ন। আম গাছ অতি যত্নে কিন্তু মারা যায়, সামান্যতম যত্নে কিন্তু আম গাছ খুব ভালো থাকে। তো এই হচ্ছে ব্যাপার। এইবার আপনার শিকড়টাকে দেখতে পাচ্ছেন কী পরিমাণ সুন্দর সুন্দর সূক্ষ্ম শিকড়। এই যে এই সূক্ষ্ম কালো শিকড়গুলো, এই শিকড় কিন্তু মোটেও কিন্তু ওই যে বেশি খাবার ব্যবহার সহ্য করতে পারে না, এরা কিন্তু কম খাবারেই সন্তুষ্ট। তো এই হচ্ছে খাবার, এই যে শিকড়। এবার অনেকে কী করে, বিভিন্ন রকম গাছ কিন্তু বসানোর সময় এই মাটিটাকে ছাড়িয়ে ফেলে, এই মাটিটাকে একটু আলাদা করে ফেলে, শিকড়টাকে একটু ছোটো করে কেটে ফেলে। তো আপনারা কিন্তু মোটেও এই যে শিকড়টা, এগুলো কিন্তু কাটতে যাবেন না। এগুলো কিন্তু কেটে ফেললেই এই রুটগুলোতে বা এই শিকড়গুলোতে কিন্তু আঘাত লাগলে কিন্তু গাছটির খুব ক্ষতি হয়। আম গাছ কিন্তু মোটেও এইগুলো পছন্দ করে না যে আপনি ওর যে শিকড়টা রয়েছে, রুটসগুলো রয়েছে, সেগুলো কিন্তু ছাড়াছাড়ি করছেন বা সেগুলোকে মাটি থেকে আলাদা করছেন, এগুলো মোটেও করবেন না, তাহলে কিন্তু গাছের প্রচণ্ড ক্ষতি হয়। তো এইগুলো শুধুমাত্র এইভাবে মাটির থেকে তুলে সোজাসুজি বসিয়ে দিন, তাহলেই যথেষ্ট। এবার আমাদেরকে গাছটি বসাতে হবে। গাছ বসানোর নিয়ম একই রকম, অন্য সমস্ত গাছ যেভাবে বসান। সামান্য যে নিচে গর্তগুলো থাকে টবের নিচে, তাতে সামান্য খোলাম কুচি ইটের টুকরো বা ভাঙা টবের টুকরো দিয়ে দিন, তাতে জল অতিরিক্ত মানে জলের সাথে অতিরিক্ত মাটি ধুয়ে বেরিয়ে যাবে না, শুধুমাত্র জলটাই ছেঁকে বেরোতে পারবে। তারপর সামান্য পরিমাণ মাটি দিয়ে চেপে গাছটি বসান। এবার গাছটি বসানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের টবের থেকে কিন্তু আর গাছটা বসাতে হবে একদম মাঝামাঝি। অবশ্যই টবের মাঝামাঝি বসাবেন আর সোজা করে বসাবেন। গাছটা যদি বাঁকা থাকে গাছটাকে সোজা করে দিন, তাহলে গাছ এমনি সোজা হয়ে যাবে। বাঁকা মানে বাঁকার দিকে থাকলো এরকম না, গাছ থেকে গোড়াটা সোজা রাখার চেষ্টা করবেন। আর কি করতে হবে, আর হচ্ছে প্রথমত বসানোর সময় দেখতে হবে যে রুট বলটা মানে টবের যে আগে গাছটা যেখানে ছিল আগে, সেখানে কীরকম পজিশনে ছিল বা তার উঁচুটা কতখানি, মানে সেটা যেই লেভেলের ছিল, লেভেলটা যেটুকুনি ছিল সেই লেভেলেই কিন্তু আমরা মাটি দেবো। তার উপরে মানে গোড়াটা কিন্তু আমরা নতুন মাটি দিয়ে ঢেকে দেবো না, ঠিক আছে। আর টবের থেকে পুরো কানায় মাটি ভরা যাবে না, আমাদের টবের একদম মানে মোটামুটি টবের উপরের অংশটুকু কিছুটা বাদ থাকবে, যাতে আমরা পরবর্তীতে সামান্য পরিমাণ খাবার উপর থেকে দিতে পারি। পুরো কানায় ভরা যাবে না কিন্তু। এভাবে গাছটা বসিয়ে দিন, ব্যাস আমাদের কাজ শেষ। এবার সামান্য জল দিয়ে দিন,
প্রথম দিন অল্প একটু জল দিন, তারপরে কিন্তু বেশি করে জল দিয়ে দেবেন, আর কোনো সমস্যা হবে না। জলের সঙ্গে সামান্য ফাঙ্গিসাইড ব্যবহার করা যায়, তবে আমি করি না। আমি কি করি, একবার এইভাবে গাছ বসানোর পর একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিই, ব্যাস যথেষ্ট, আর কিছু দরকার নেই। এবার এই অবস্থায় গাছটিকে কড়া রোদে রেখে দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলবো কড়া রোদে রাখবেন না, কারণ আমরা গাছের কিন্তু শেকড় কোনো ছাড়াছাড়ি করিনি। যেদিন বসাচ্ছেন সেদিনই রোদে দেওয়ার দরকার নেই, একবেলা একটু ছায়া থাকুক, তারপর কিন্তু আমরা এটাকে কিন্তু মানে পূর্ণ রোদে দিয়ে দেবো, মানে 1-2 দিন একটু অল্প অল্প রোদে থাকুক, তারপর পূর্ণ রোদে দিয়ে দেবো, ব্যাস আমাদের কাজ শেষ। এইবার এই যে আমরা গাছটা বসালাম, এই মানে গাছটাতে খাবার দেবো কবে? অনেকের প্রশ্ন যে এই গাছটাতে আমরা খাবার দেবো কবে? এটা অনেকে ব্যস্ত হয়ে যায় যে এই খাবার দিয়ে দিতে হবে, এখনই খাবার দিতে হবে কি না, বিভিন্ন রকম প্রশ্ন থাকে। কিন্তু আমি বলবো আপনারা এই গাছটিকে 3 থেকে 4 মাসের মধ্যে কোনো খাবারই দেবেন না, কিচ্ছু দেবেন না, কিছু দেওয়ার দরকার নেই। কোনো খোল পচা জল, এই কম্পোস্ট, কিচ্ছু জৈব সার কিচ্ছু দেওয়ার দরকার নেই। খোল পচা জল তো দেবেনই না। মোটামুটি 3 থেকে 4 মাস পার হওয়ার পর অল্প অল্প করে মিক্স খাবার দিন, এবং 3 থেকে 4 মাস পরে থেকে মানে খোল জল দিলেও একদম পাতলা করে অল্প, মানে সেটা 3 থেকে 4 মাস পরে, 3 থেকে 4 মাসের মধ্যে, মানে 3 মাসের মধ্যে কোনো কিছু দেওয়ার দরকার নেই। মোটামুটি শীত মোটামুটি 3 থেকে 4 মাস পরে, এখন কিন্তু কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না, কিচ্ছু দেবেন না। আর কী দিতে হবে সেটা হচ্ছে কি, এরপর থেকে মোটামুটি মাসে একবার অন্তত একটি ভালো কীটনাশক, কারণ গাছগুলোতে জানেনই তো যে বিভিন্ন রকম আম গাছে কিন্তু বিভিন্ন রকম পাতায় রোগের সৃষ্টি হয়, মিলিবাগ, বিভিন্ন রকম পোকা এই সমস্ত লাগে, কচি পাতা কিন্তু পোকায় খেয়ে ফেলে। তো আমাদের কিন্তু কীটনাশক মাসে একবার দিতে হবে, সেটা রাসায়নিক কীটনাশক দিলে মাসে একবার দিন, আর জৈব কীটনাশক অর্থাৎ নিম তেল দিলে কিন্তু মোটামুটি 14 দিনে একবার দিন, অর্থাৎ মাসে 2 বার। আর একটা জিনিস কী দিতে হবে, সেটা হলো ছত্রাকনাশক। অবশ্যই আপনারা ছত্রাকনাশক ব্যবহার করুন। আমি একটা সাজেস্ট করব যে আপনারা কিন্তু ছাদ বাগানে গাছগুলোতে একই রকম ছত্রাকনাশক ক্রমাগত দিতে থাকবেন না, পাল্টে 2-3 রকম ছত্রাকনাশক রেখে দেবেন, যাতে মোটামুটি 2-3 রকম ছত্রাকনাশক ব্যবহার করা যায়। এটিও কিন্তু মোটামুটি 2 সপ্তাহ থেকে 18 দিন অন্তর অন্তর, বা 2-3 সপ্তাহ অন্তর অন্তর, মানে মাসে অন্তত 1-1.5 বার এটা স্প্রে করুন। মোটামুটি 2 সপ্তাহ অন্তর অন্তর স্প্রে করুন, মানে ছত্রাকনাশকটা। আর কোনো রকম কিচ্ছু দেওয়ার দরকার নেই, ব্যাস আর কিছু করার দরকার নেই। আম যথেষ্ট সময়ে যে কোনো সময়, মানে ওর নির্দিষ্ট সময়ে বাড়বে, নির্দিষ্ট সময়ে ও ফল ফুল দেবে। ফল ফুলের জন্য কোনো ব্যস্ত হওয়ার কিছু নেই। অতিরিক্ত যত্নে কিন্তু আমাদের গাছগুলো নষ্ট হয় বা মারা যায়। তো আজকে এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসলো বা আসবে। ভবিষ্যতে আপনাদের আম গাছগুলো এইভাবে বসান, একটা গাছও মরবে না, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। কোনো রকম অভিযোগ থাকবে না আপনাদের আম গাছ নিয়ে, কোনো রকম চিন্তা থাকবে না, ভয় থাকবে না। ভিডিওটি ভালো লাগলে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অনেক অনুপ্রেরণা পাওয়া যায়, আপনাদেরকে অনেক ভিডিও উপহার দিতে পারবো, এবং আমার ছাদ বাগানটাও অনেক সুন্দর হবে। আশা করছি আপনাদের ছাদ বাগানও অনেক সুন্দর হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।